সুপ্রভাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 14ই ডিসেম্বর 2024 সাল। আজ থেকে 23 বছর আগে 1971 সালের এই দিনে বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তান, যেহেতু 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছি, তখনও অফিসিয়ালি ইস্ট পাকিস্তানই ছিল, তাই না? যদিও আমরা স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলাম 2রা মার্চ 1971 সাল। আমাদের কাছে, বাঙালিদের কাছে, মুক্তিযোদ্ধাদের কাছে সেদিন থেকেই বাংলাদেশ। কিন্তু পাকিস্তানিদের কাছে ইস্ট পাকিস্তান ছিল, তাই না? এই 14ই ডিসেম্বরকে বুদ্ধিজীবী দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস বলা হয়। কি বলা হয়? শহীদ বুদ্ধিজীবী দিবস। কিন্তু এই দিনটা আসলেই আমার নিজের সাথে যোগ বিয়োগের হিসাব মিলে না। পারভেজ মানোয়ার, ওয়েলকাম দাদা, সুপ্রভাত। ঘুম ভেঙেছে তোমার? এই তুমি দেখি কি একটা অ্যাডভার্টাইজমেন্ট দাও, তুমি এবং মাসুদুর রহমান, তোমাদের দুইজনের থেকে এখানে দোনাও সিটি, ওয়েস্টফিল্ড কোথাকার কোম্পানি জানো তুমি? ভিয়েনাতে যত বাংলাদেশি থাকে কতজন জানে? তুমি নিজে জানো কি না? ওয়েস্টফিল্ড কি? তুমি ওখান থেকে যে তুমি অ্যাডভার্টাইজমেন্ট দাও, ডোনাও, আসলে ওটা আমরা জানি ডোনাও সিটি, ডোনাও স্টাড জার্মান ভাষায়। সেই ডোনাও সিটি বা ডোনাও স্টাডের মালিক হলো ওয়েস্টফিল্ড ব্রিটিশ কোম্পানি। এটা কি জানতে? তোমরা জানো? আমি নিজেই জানতাম না। আমার ছোট ভাই মানিক আসে প্রায় প্রতি, এই যে আমি গত 34 বছরে মানিক সম্ভবত 6 বার এসেছে। খোকন এসেছে, খোকন একবার এসেছে, ভাতিজারা এসেছে আরও কয়েকবার, আমার ছেলে আসছে অগণিতবার বলা হবে। তো ওয়েস্টফিল্ড হলো ব্রিটিশ কোম্পানি, ওয়ার্ল্ড ওয়াইড অনেক বড় কোম্পানি। পারভেজ মানোয়ার, তুমি নিশ্চয়ই শুনছ। তুমি তো আওয়ামী লীগ, তাই না? আওয়ামী লীগ মানে হলো মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক, ছোট লোক, গরিব, এই সব গুণাবলী যাদের, এরাই আওয়ামী লীগ করে। তুমি আগে জাসদ করতে, তোমার সাথে আমার পরিচয় হয়েছিল, তুমি আমাকে বলেছো কমরেড, তুমি জাসদ করতে, তাই না? তোমরা হলো ধান্দাবাজ, সুবিধাবাদী মানুষ। যখন যেখানে গেলে সুবিধা হবে সেটা করো, তাই না? এটার নাম আওয়ামী লীগ। এখন বলবে তা আমি তো ছোটোবেলা থেকে ছাত্রলীগ, মানে আওয়ামী লীগই সাপোর্ট করতাম। তোমার 71 সালে তোমার বয়স কত ছিল আমি জানি না। হেনির মানুষ, হেনির সবাই মুক্তিযোদ্ধা ছিল। তুমি হয়তো পিচ্ছি মুক্তিযোদ্ধা ছিল, তাই না দাদা? তো তুমি আমাকে বলেছ তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দাওনি, আর তোমার কাছে একজনের নাম্বার চেয়েছিলাম সেটাও দাওনি। তার মানে তুমি আওয়ামী লীগ। আওয়ামী লীগ মানে হলো মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারক, ছোট লোক, গরিব, 3 বেলা ভাত খাস। শেখ হাসিনার সময়, এখন অনেকে বলে শেখ হাসিনার সময় 3 বেলা ভাত খাইতে পারতাম, আপনি শব্দ বোমা মাইরা আপনার হাঁসু আপাকে ভাগাইয়া দিয়েছেন, এখন আমরা এক বেলাও খাইতে পারি না। হ্যাঁ, বাংলাদেশ থেকে আমাকে দোষারোপ করে, আমাকে বকা দেয়। আমার হাঁসু আপাকে আমি ভালোবাসি,
আমার হাঁটু আপাকে তো আমি ভাগাইতে চাই নাই, হাঁটু আপা নিজেই পালাইয়া গেছে, তাই না? উনি নিজের জীবনকে বেশি ভালোবাসেন। 20 কোটি মানুষকে একা ফেলে তিনি চলে গেছেন। বঙ্গবন্ধু কি যেতেন? হ্যাঁ, বঙ্গবন্ধু গেছে। তোমরা আওয়ামী লীগাররা তোমরা মিথ্যা কথা বলো। বঙ্গবন্ধু তখন 7.5 কোটি ছিল। 7 কোটি বাঙালিকে রেখে তিনি নিরাপদ আশ্রয়ে চলে গেছেন পাকিস্তানে, স্বেচ্ছায় গিয়েছেন। বাকি সবাই চলে গেছে, পালিয়ে গেছে। তাকেও বলা হয়েছে চলেন বঙ্গবন্ধু, আপনি চলেন, মুজিব ভাই আপনি চলেন। 2 জন গিয়েছিলেন তাকে নিতে। তার কাছে স্বাধীনতার ঘোষণাও তিনি দেননি, তাজউদ্দিন আহমেদ এবং ব্যারিস্টার আমিরুল ইসলাম। তোমরা মুক্তিযুদ্ধের ইতিহাস জানো? কিছুই জানো না। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছ তোমরা এই আওয়ামী রাজাকাররা। সর্বপ্রথম মুক্তিযুদ্ধের কে প্রধান, মূল কে মহান মুক্তিযুদ্ধের মূল স্থপতি? হু ইজ দি মেইন আর্কিটেক্ট অফ বাংলাদেশ লিবারেশন ওয়ার? তাকে চিনো? হ্যাঁ, তুমি চিনো তাকে। আমি ভিয়েনাতেও আনাইছিলাম 2001 সালে, তাই না? 2001 সালে দাদা আসে নাই? কে এনেছিল? সেফুদা। আমার 10 লক্ষ টাকা খরচ হয়েছিল তখন। ওকে, $10,000 না আরও বেশি, মানে 10,000 ইউরো। ডলারের থেকে ইউরোর দাম বেশি। কিন্তু আমি সেই সেমিনারে যাইনি, ইচ্ছা করেই যাইনি। অনেক কথা। আচ্ছা, এখন সেই পয়েন্টে আসি। 14ই ডিসেম্বরকে শহীদ বুদ্ধিজীবী দিবস বলা হয়। অবশ্যই তারা অনেক বড় মাপের বুদ্ধিজীবী ছিলেন। শিক্ষক, ডাক্তার, বুদ্ধিজীবী, লেখক, সাহিত্যিক। শহীদুল্লাহ কায়সারের মতো একজন বুদ্ধিজীবী, মনির চৌধুরী, তাই না? আর অনেক। তাদেরকে হারিয়ে আমরা বাংলাদেশিরা অনেক অনেক বড় সম্পদ হারিয়েছি। কিন্তু আমার কথা হলো, এই যুদ্ধ চলাকালীন সময়ে তারা ঢাকা শহরকে নিরাপদ আশ্রয় মনে করেছেন কেন? আমি শেফাতুল্লাহ সেফুদা ছাত্র নেতা ছিলাম, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা ছিলাম। আমি 23শে মার্চ ঢাকার মতিঝিল কলোনি থেকে, আমার বোনের বাসা থেকে, আমার বড় বোন এবং দুলাভাই বলল যে ঢাকার অবস্থা ভালো না, দেশের অবস্থা ভালো না, যুদ্ধ লাগতে পারে। কারণ দুলাভাই এজিবির সুপারিনটেন্ডেন্ট ছিলেন, অনেক বড় পজিশনে ছিলেন, সরকারি আমলা। তিনি ভিতরের অনেক খবর জানতেন। আমার আপাকে আগেই পাঠিয়ে দিয়েছেন। এবং উনি যেহেতু সরকারি চাকরি করেন, ফট করেই চলে যেতে পারে না। বলছে আমি যে কোনো সময় চলে যাব, তুমি চলে যাও, দেশে চলে যাও। ইয়েস, আমরা ঢাকা থেকে চলে গিয়ে যুদ্ধ করেছি, হাটে মাঠে ঘাটে মানুষকে সংগঠিত করেছি, কত কাঁটা, কত খাল, কত বিল না খেয়ে থেকেছি। 6 মাস যুদ্ধ করার পর উচ্চতর প্রশিক্ষণের জন্য তোমাদের নোয়াখালী থেকে, এই যে এখন যেটা সাতখিল, যারা রামগঞ্জ, সাতখিল, রামগঞ্জ এই পানিয়ালা ক্যাম্প থেকে 110 জনকে নিয়ে, একজন এমপিও আমার সাথে ছিলেন। আমরা চলে গেছি ভারতে, সোনাইমণির এই দিক দিয়ে, বুঝছ? তাহলে ওনারা কেন যান নাই? এইসব বড় বড় বুদ্ধিজীবী যারা যারা পাকিস্তানের পাক আর্মির টার্গেট ছিলেন, আমি বলি তারা মনে প্রাণে মুক্তিযোদ্ধা ছিলেন না। তারা ভাবতেও পারেন নাই মুক্তিযোদ্ধারা, আমরা বিচ্ছুরা
এদের স্বাধীন করে ফেলব। তাই তারা গাছেরটাও খেয়েছেন, নিচেরটাও খেতে চেয়েছেন। তারা সবাই ভালো ভালো চাকরি করতেন, অনেক বড় বড় বাড়িতে থাকতেন, চাকর বাকর নিয়ে, সুন্দর স্ত্রী নিয়ে বহুত আরামে জীবনযাপন করেছেন। আর লিখেছেন শহীদুল্লাহ কায়সার সম্পর্কে আমার খালাতো বোনের জামাই হয় পান্না কায়সার। পান্না কায়সারকে আমি বলেছি, পান্না পা, যুদ্ধের সময় তোমরা কেন তোমার জামাই সহ তোমরা চলে যাওনি? আমরা যুদ্ধ করেছি, আঘাত খেয়েছি, গুলি খেয়েছি, ঘর বাড়ি হারিয়েছি, ভাঙা মেরুদণ্ডের ব্যথা আজও চিনচিন করে। অগণিত মা বোনের ইজ্জত দিয়েছে, 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, কয়েক কোটি আহত হয়েছে, কোটি কোটি ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। 1 কোটির উপর মানুষ ভারতে আশ্রয় নিয়েছে। শরণার্থী শিবিরে অনেকে মারা গেছে বিনা চিকিৎসায়। বালিযুক্ত খাদ্য, কাঁকর বালি। যেদিন প্রথম আগরতলাতে রাত 4 দিন না খাইয়া, তারপরে জঙ্গলের ভিতর দিয়ে কাঁটা কুটা আয়রে সাপে অনেকটা কামড়াইছে, বুঝছ, মারা গেছে রাতের অন্ধকারে। গাইড এদিক থেকে ওই দিকে না, এইভাবে যাইতে যাইতে বৃষ্টি হচ্ছিল। সেপ্টেম্বরের লাস্ট উইক, অক্টোবরের মানে শুরু, এন্ড অফ সেপ্টেম্বর আমরা গিয়েছি। বর্ষাকাল ছিল, বৃষ্টির দিন। সত্যখালা ক্যাম্পে যখন গেলাম, ভোর হয়ে গেছে। সারা রাত জঙ্গলের ভিতর দিয়ে হেঁটেছি। যাওয়ার পরে যখন গেলাম, ক্লান্ত হয়ে সবাই পড়ে গেছি, আমরা মাটিতে শুয়ে গেছি। এই অবস্থায় আমাদেরকে এনে দিল, খাইতে দিল ভাত আর ডাল। ভাই, ভাত মুখে দিয়ে ফেলে দিতে হয়েছে, কারণ বালি, অর্ধেক চাল। তারপর ক্ষুধার জ্বালায় একটু প্রথম তো 2-3 নাড়া খাইয়ে পাঠাইছি, বুঝলেন নাই? তারপরে ওই যে ডাল খাইছি। পরের দিন কি মানে ওই দিন দুপুর থেকেই পেটে রক্ত আমসা, রক্ত, ডালা রক্ত। সেখান থেকে দ্রুত ব্যাগে আমরা বললাম যে এখানে থাকা যাবে না ভাই, আমাদেরকে মেলা ঘরে নিয়ে যান। সেখান থেকে তারপরে আমাদেরকে খোলা ট্রাকে করে মেলা ঘরে নিয়ে গেছে। সৌমনি কলেজের প্রফেসর ছিলেন আমার প্রিয় শিক্ষক। আমি তখন সৌমনি কলেজের ছাত্র ছিলাম, বুঝছ, সৌমনি কলেজ। আসম আব্দুর রব ভাই সেই কলেজের ছাত্র ছিলেন। উনি আমার সিনিয়র, আগেই পাশ করে গেছে। উনি যখন ডাকসুর ভিপি। কত স্মৃতি, কত কথা, মনে জাগে শত ব্যথা। মুক্তিযুদ্ধের কথা মনে আসলে অনেক কষ্ট, বুঝছ। পরে হানিফ স্যার, তারপরে মোহাম্মদুল্লাহ ভাই ছিল, তখন সৌমনি কলেজের ভিপি ছিলেন যুদ্ধ চলাকালীন সময়ে। আমার সিনিয়রটা লম্বা ভাই, আমার দেখে মানে হানিফ স্যার জড়াইয়া ধরছে, আরে সেফায় তুমি আসছো। হ্যাঁ, মোহাম্মদুল্লাহ ভাই সহ। তারপরে আমরা খোলা ট্রাকে করে গেলাম মেলাঘর থেকে। মেলাঘরে গিয়েছিলাম একদিন। তারপর সেখান থেকে পরে আমরা আগরতলাতে, সেই আবার খোলা ট্রাকে করে। হানিফ স্যারও গেছে আমাদের সাথে, আরও অনেকেই, যার তখন কিন্তু নিজস্ব খরচ। এই যে চোদ্দখালার থেকে ট্রাক ভাড়া, যারা গেছে, যাদের টাকা ছিল তারা যেতে পেরেছে, যাদের টাকা ছিল না তারা যেতে পারেনি। আমার সাথে আমাদের এলাকার একজন শাহ আলম মোল্লা, অত্যন্ত ধনাঢ্য লোক ছিলেন, তাকেও আমি নিয়ে গেছি, কিন্তু আমার সাথে আমাকে কেন্দ্র করেই তো নিয়ে গিয়েছেন। তো ওনার কাছে টাকা ছিল বেশ ভালোই। উনি অনেক টাকা পয়সা দিয়া, এমনকি আমার কাছে 1 পয়সাও ছিল না, আমার টাকা উনি দিয়েছেন। পরে আগরতলাতে যাওয়ার পর আমার বড় ভাই নুরু ভাই, আমার ছোট ভাই খোকন, আরও আত্মীয় স্বজন, আমাদের পরিবারের একটা বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল। তারা থাকতো সেখানে, ক্যাম্পের থেকে ট্রেনিং দিয়ে। আর যারা বেশি ছোট ছিল ওরা তো আজ যুদ্ধ করতে যেতে পারেনি, তখন ট্রেনিং, ওরা ছোট ছিল, ক্লাস 8-এ পড়তো, খোকন, মিন্টু। তো ওরা পরে দুর্গা চৌধুরীপাড়া ইয়ুথ ক্যাম্পে সেখান থেকে ট্রেনিং দিয়েছে। শামীম ওসমানের বাবা সেই ক্যাম্পের চিফ ছিল, ডেপুটি ক্যাম্প চিফ ছিল। তাহিরউদ্দিন ঠাকুরের ছোট ভাই
অ্যাডভোকেট আজগর আজগর ভাই আমার সিনিয়র ছিলেন। তো আমি মাঝে মধ্যে ওদেরকে দেখতে যেতাম। বাট আমরা যারা কমিউনিস্ট পার্টি থেকে ছিলাম, ছাত্র ইউনিয়ন করতাম, কমরেড প্লাটুনের এফএফ ফ্রিডম ফাইটার কমরেড বিএম কলিমুল্লার সেকেন্ড ইন কমান্ড ছিলাম আমি। তো আমরা ছিলাম মুজিববাদীদের টার্গেট। আমার আপন বড় ভাই মুজিববাদী নুরু ভাই, আমি হইলাম কমিউনিস্ট, তাই না? তারপরে ভাই কত স্মৃতি, কত কথা মনে জাগে, শত ব্যথা। মুক্তিযুদ্ধ হয়নি, মুক্তিযুদ্ধ এখনো হয়নি, মুক্তিযুদ্ধ হয়নি শেষ, তাই তো আবার যুদ্ধ হবে। আমরা আবার যুদ্ধে যাব, এ যুদ্ধ হবেই হবে। যে কারণে এই 2024 সালে এসেও অভ্যুত্থান, যদিও এটাকে অনেকে বিপ্লব বলতে চায়, এটা পুরাপুরি বিপ্লব নয়, আংশিক বিপ্লব আমি বলবো। এটা হলো প্রভুদের হাত বদল হয়েছে। 71 সালেও আমরা সত্যিকারের মুক্তিযুদ্ধ ঘটাতে পারিনি, স্বাধীনতা যুদ্ধ সাকসেসফুল হয়েছে। যুদ্ধের দুইটা পার্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণে সিরাজুল আলম খান দাদা লিখে দিয়েছিলেন বঙ্গবন্ধুকে, তিনি বলতে চান নাই যদিও, অনেকবার ইঙ্গের পর তাকে 10-12 দিন পর্যন্ত বোঝাবার পর তিনি রাজি হয়েছেন। 7ই মার্চের আগে 6 মার্চ রাতের বেলায় মধ্যরাতে বঙ্গবন্ধু স্বীকার করেছেন। সিরাজুল আলম খান দাদা, আসম আব্দুর রব ভাই, তাদের কথায় কাজী আরিফ আহমেদ, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদও রাজি ছিল না খুব একটা, তারপরে রাজি হয়েছে। অনুরোধে ঢেকি গিলার মতো জাতির পিতা রাজি হয়েছিলেন এটা বলতে, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কিন্তু বঙ্গবন্ধু এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম এ কথা বলতে রাজি হন নাই। এটাতে আপত্তি ছিল তার, আমাদের মুক্তির সংগ্রাম, ইহাতেও আপত্তি ছিল। অবশেষে রাজি হয়েছেন। এখন এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এই কথা আগে কেন বলেন নাই? কেন আগে বললেন? দাদা এটা আগে কেন লিখে দিলেন? এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। কারণ এর আগেও আমরা অনেকবার স্বাধীন হয়েছি, বাঙালিরা ব্রিটিশের হাত থেকে স্বাধীন হয়েছে, তাই না? আগের কোনো বাদ দাও, আগে সব সময় গোলামই ছিল। এক মহাশক্তির কাছ থেকে আরেক মহাশক্তির হাতে গিয়েছে। পাকিস্তানকে হটিয়ে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ পেয়েছি, একটি পতাকা পেয়েছি, একটি জাতীয় সঙ্গীত পেয়েছি, কিন্তু অর্থনৈতিক মুক্তি পাইনি। তাই সিরাজুল আলম খান দাদা আগেই জানতেন এমনটি ঘটবে। তো যদি এই যে লক্ষ লক্ষ মানুষের সামনে রেস কোর্স ময়দানে, তখন তৎকালীন রেস কোর্স ময়দানে যখন মানুষ শুনবে যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা দিয়েছেন এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, তখন মানুষ জয় বাংলা বলে স্লোগান দিবে, তারপরের ভাষণ আর শুনবে না। পরের কথাটা যেমন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, সেই কথাটা মানুষের কানে যাবে না। স্লোগানে স্লোগানে ধ্বনিত প্রতিধ্বনি হতে থাকবে। সে কারণে এজন্যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম বলেছেন। যাই হোক, আমি শহীদ বুদ্ধিজীবীদের সম্মান করি, শ্রদ্ধা করি। তাদের সন্তপ্ত পরিবারের জন্যে আজও তাদের অনেক আত্মীয় স্বজন আছে, জীবিত আছেন। পান্না আফা গত 2 বছর আগে সম্ভবত ইন্তেকাল করেছেন। আরও অনেকের স্ত্রী আছেন, নাতিপুতি ছেলে মেয়েরা আছেন। অনেকে বুদ্ধিজীবীদের পরিচয় দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছেন, শহীদ পরিবারের ভাতা পাচ্ছেন, কোটা পাচ্ছেন। কিন্তু
শহীদদের অসমাপ্ত যে কাজ ছিল, শহীদ বুদ্ধিজীবীদের বা যারা মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, ৩০ লক্ষ মানুষ প্রাণ দিয়েছেন কি জন্যে? মুক্তির জন্যে, অর্থনৈতিক মুক্তির জন্যে। তা কি অর্জিত হয়েছে? হয়নি। সেজন্যই আমাদের মুক্তিযুদ্ধ ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। সেজন্যই সংস্কারের প্রশ্ন এসেছে। আজকের এই শহীদ বুদ্ধিজীবী দিবসে আমি তাদের স্মরণ করছি শ্রদ্ধা ভরে, সকল মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা করছি, সকল শহীদদের, সকল বীরাঙ্গনাদের শ্রদ্ধা করছি এবং আমি অনুরোধ করছি যেভাবেই হোক না কেন, জাতীয় প্রয়োজনে, মানুষের প্রয়োজনে সরকার পতন ঘটেছে। বর্তমানে যারা আছেন ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন, তাদের কাছে আমার একান্ত অনুরোধ, দয়া করে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে খেলবেন না। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিন। মানুষের পেটে ভাত না থাকলে ওই স্বাধীনতার কোনো দাম নেই। জয় বাংলা, জয় জনতা, জয় মানবতা।